খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি রেজাউল করিম। দেশের ফুটবলে শুরু হয়েছে ব্যস্ততা। জাতীয় দলের পাশাপাশি ঢাকায় ক্যাম্প করছে বাংলাদেশ অলিম্পিক অনূর্ধ্ব 23 দল। যেন ফুটবলে চলছে উৎসব মুখর পরিবেশ। ফুটবলের ব্যস্ততা নিয়ে আজকের এখন মাঠে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। এমিলি ভাই, ব্যস্ততা শুরু হয়েছে, জাতীয় দল ক্যাম্প শুরু করেছে এবং সেই দিন একই দিনই কিন্তু ক্যাম্প শুরু করেছে অলিম্পিক 23 দল, যেটা 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে যাবে। এবং বাংলাদেশ জাতীয় দলের কোচ চলে এসেছেন, 2 দিন তাই তিনি অনুশীলন করেছেন। কেমন দেখছেন আসলে বাংলাদেশ জাতীয় দলের কোচকে, আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে আবারও। আপনি যেটা বলছেন ইজ ট্রু যে বাংলাদেশ ফুটবলের একটা বিশাল ব্যস্ততা ইন্টারন্যাশনাল এরিনাতে। আপনি জানেন এতদিন ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ততা ছিল, সেই সিজন শেষ হয়ে কিন্তু এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু বাংলাদেশ এখন পার্টিসিপেট করতে যাচ্ছে। এবং নট অনলি আমাদের ছেলেদের টিম, আপনি জানেন মেয়েরাও কিন্তু আসলে আগামী পরশু থেকে কিন্তু তারাও তাদের মিশন শুরু হয়ে যাবে ইন্ডিয়াতে, সাব ফুটবলের মিশন। প্রথম ম্যাচ তারা মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু করবে। সো আপনি দেখেন যে আমাদের এখন 2টা দল কিন্তু অ্যাট এ টাইম ক্যাম্প করছে আর কি। হ্যাঁ, সিনিয়র জাতীয় দল এবং আন্ডার 23 যে আপনি অলিম্পিক দলের কথা বলছেন সেই দলটিও। সো 2টা দল কিন্তু ভাগ হয়ে 2টা দেশে কিন্তু খেলতে যাবে এবং 2টা দলের ক্যাম্পও কিন্তু অ্যাট দ্য সেম সময়ে শুরু হয়েছে। সো আমি বলবো যে ব্যস্ততা তো অবশ্যই রয়েছে, বাট ফোকাস কিন্তু আসলে ওই ছেলেদের সিনিয়র টিম যেটা সেইটার দিকেই বেশি থাকবে। কারণ হলো নতুন কোচ, নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ, এনভায়রনমেন্ট একটু ডিফারেন্ট। সো আমার কাছে মনে হয় যে অলিম্পিক দলের ভিতরেও ফোকাস থাকবে, বিকজ সেখানে আমরা জানি যে মারুফ ভাইয়ের অধীনে 23 দলটাও ট্রেনিং শুরু করেছে। সো হোপফুলি আমার কাছে যেটা মনে হয় যে 2টা জায়গাতেই আমরা ভালো করার আমাদের সুযোগ রয়েছে, বাট সিনিয়র জাতীয় দলটা নিয়ে কিন্তু মানুষের কনসার্ন বেশি। আসলে কোচ নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনাও হয়েছে, তবে সেই সব কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে থমাস ডুলির যেই কোচিং ক্যারিয়ার আছে, সেই ক্যারিয়ার যখন মানুষ জানতে পারলো, একদম পরিষ্কার হতে পারলো এবং জয়েন করার পরে তার অ্যাটিটিউড সব কিছু মিলিয়ে আসলে পজিটিভ একটা ভাইব দিচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে? অবভিয়াসলি দেখেন, আমরা যে প্রসেস আসলে কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেইখানে হয়তো কিছুটা কন্ট্রোভার্সি ছিল, বাট ওভারঅল যখন আসলে থমাস ডুলি যখন বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সে যে একজন হাই প্রোফাইল কোচ, তার কোচিং ব্যাকগ্রাউন্ড যে অনেক স্ট্রং, সেটা কিন্তু সে তার ট্রেনিং সেশন বলেন বা অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড সব জায়গায় কিন্তু সে সেই জায়গাটা প্রমাণ করছে। এবং তার অ্যাসিস্ট্যান্ট কোচ যাকে এনেছেন, তারও প্রোফাইল কিন্তু অনেক হাই। আপনি জানেন জুভেন্টাস অনূর্ধ্ব 23 দলের কিন্তু সে কোচ ছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ডে বাই ডে আমরা কিন্তু সেই সেশনগুলি কিন্তু আমার কাছে মনে হয় যে খুব বেটার দেখা যাচ্ছে। প্র্যাকটিস সেশনগুলি যদি দেখেন, এবং থমাস ডুলির আসলে যে অ্যাটিটিউড, একজন কোচের কিন্তু আসলে অনেক কিছুই কিন্তু আসলে ডিপেন্ড করে তার ক্যারেক্টারের উপরে, সে আসলে ইন ফিউচার কী করতে যাচ্ছে। সুতরাং তার কোচিং যে দর্শনটা আমার কাছে মনে হচ্ছে যে বেশ চমৎকারভাবে সে কিন্তু দলটাকে ট্রেনিং সেশনগুলি করাচ্ছে, যেটা আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমি বলবো যে হোপফুলি তার যদি কোচিং কেরিয়ারের এক্সপিরিয়েন্স দেখেন, সেখানে কিন্তু বেশ সাকসেস রয়েছে। কারণ হলো আপনি যদি দেখেন তার কোচিং কেরিয়ার বড় একটা পার্ট কিন্তু সে ইউরগান ক্লিন্সম্যানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কিন্তু সে তার সেই এক্সপিরিয়েন্স রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এশিয়ার বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু সে কোচিং করিয়েছে। আমরা যদি ফিলিপাইনকে সে এশিয়া কাপের মূল পর্বে নিয়ে গিয়েছে, ভিয়েতনাম, মালয়েশিয়ার বিভিন্ন ক্লাবে কোচিং করানো তার এক্সপিরিয়েন্স রয়েছে। সুতরাং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সেখানে আমার কাছে মনে হয় যে থমাস ডুলি দলটাকে বেশ ভালোভাবেই ট্রেনিং সেশনগুলি করাচ্ছে এবং তার ট্রেনিং সেশনগুলি প্লেয়াররাও বেশ এনজয় করছে। অবশ্যই ভাইয়া, আপনি বলছিলেন যে থমাস ডুলির যিনি কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ জয়েন করেছেন প্রথম দিন থেকেই, মার্কো বোনোফিগ্লিও, তার একটু আমরা স্ট্যাটটাও একটু দেখতে চাই। যদিও আপনি বলেছেন যে আন্ডার 23 জুভেন্টাস দলের তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন, তার আরও বেশ কিছু জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে, সেটা আমরা দেখতে চাই। ইউনাইটেডের সহকারী কোচ ছিলেন তিনি 2024 থেকে 2025 সাল পর্যন্ত। গায়ানা অনূর্ধ্ব 17তে তিনি কাজ করেছেন প্রধান কোচ হিসেবে। গায়ানার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন থমাস ডুলির আন্ডারে, এবং তিনি একটা একাডেমিতেও প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। যদিও তার কোচিং ক্যারিয়ারটা অনেকটা বেশি সময় ধরে তিনি কোচিং করছেন, অর্ধযুগ ধরে করছেন। তাকে নিয়ে যদি আরেকটু ব্যাখ্যা করতে চান।
না, ব্যাপারটা হলো যে এখানে থমাস জুলি যেটা করেছে, যে আমরা থমাস জুলি যখন এখানে কোচ নিয়োগ পায় তখন আসলে আমরা ধরে নিয়েছিলাম যে তার অ্যাসিস্ট্যান্ট কোচ কী হবে, তার চাওয়া পাওয়াটা আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুলফিল করবে কিনা। বিকজ আপনারা জানেন বা আমরা সবাই জানি যে কোচিংয়ের একটা বড় পার্ট কিন্তু তার হেড কোচের বাকি যে স্টাফরা থাকে তার উপর ডিপেন্ড করে অনেক কিছু। কারণ কোচ কিন্তু একা পুরো দলটাকে হ্যান্ডেল করতে পারে না। ম্যাচ যখন শুরু হয়ে যায় তখন ডাগআউট থেকে হয়তো থমাস জুলি পুরো খেলাটা অবজারভেশন করবে, বাট ভুল ত্রুটি যেগুলি নিয়ে কাজ করবে সে কিন্তু বড় একটা পার্ট থাকবে অ্যাসিস্ট্যান্ট কোচের উপরে। তো সেখানে মার্কো বনফ্লিওর্গার আমার কাছে মনে হয় যে বড় একটা দায়িত্ব কিন্তু এর আগেও থমাস জুলির সাথে সে পালন করেছে। সুতরাং তাদের ভিতরে কিন্তু যে কানেকশন এবং কমিউনিকেশনটা সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে এই আমাদের বাংলাদেশ দলের জন্য বিশাল হেল্প করবে, বিকজ তাদের ভিতরে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যার কারণে কিন্তু থমাস জুলি কিন্তু আপনি দেখবেন মার্কোকে এখানে নিয়ে এসেছে। এবং আমার কাছে মনে হয় যে এইটা একটা বড় পজিটিভ দিক, কারণ আপনার অ্যাসিস্ট্যান্ট কোচ যখন আপনার একটা হেল্পিং হ্যান্ড হিসেবে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলবে, সেটা কিন্তু অফ দ্য ফিল্ড কিন্তু বিশাল আমি মনে করি যে একটা ইম্প্যাক্ট ফেলবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মার্কোর এবং কোচিং ক্যারিয়ারে যে আপনি এখানে যে এক্সপিরিয়েন্স দেখাচ্ছে সেটাও কিন্তু বেশ সমৃদ্ধ। হ্যাঁ, ইটস নট ইজি যে আপনি ইভেন্টাসের অনূর্ধ্ব 23 দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করে আসছেন। এইটা কিন্তু আপনার আমরা হয়তো ধরে নিয়েছি যে সে কোন মানে কোচ, সেটা কিন্তু যখন বাংলাদেশ দল পারফর্ম করবে তখন হয়তো তার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো। সুতরাং ডেফিনেটলি দুজন কোচই আমার কাছে মনে হয়েছে যে বেশ চয়েসফুল এবং তাদের প্রোফাইল বেশ ভালো, এবং আমার কাছে মনে হয় সেইটা তারা ডেলিভার করতে পারলে বাংলাদেশ দলকে, আমার মনে হয় যে আপকামিং যে ম্যাচগুলি রয়েছে স্পেশালি 5 তারিখে যে সান মারিনোর সাথে ম্যাচটা খেলবো সেখানে বাংলাদেশ দল ভালো করবে। কোচ নিয়ে আসলে দর্শকদেরও কিন্তু অনেক প্রত্যাশা ছিল, তবে থমাস জুলি জয়েন করার পরে আন্দোলন হয়েছে আপনি দেখেছেন। তারপরে কিন্তু আসলে এই যে আলোচনাগুলো একে একে মিটে যাচ্ছে, এবং আমরা দেখেছি যে ফুটবলাররা কোচদের স্বাগত জানিয়ে পোস্ট করেছেন, এবং সংশ্লিষ্ট যারা আছেন সবাই আসলে এই বিষয়টাকে পজিটিভ দেখছে। আপনিও বললেন যে আসলে তাদের কেমিস্ট্রিটাও ভালো। আমরা আসলে এই যে এরপরে আরও একটা আলোচনা আছে যে কোচকে আসলে কত দিনের জন্য নিয়োগ দেওয়া হলো। অনেকে বলছেন যে 1 ম্যাচ দেখা হবে, 2 ম্যাচ দেখা হবে, বা সাফের আগ পর্যন্ত দেখা হবে। এই যুক্তিগুলো আসলে কতটা আপনার কাছে ভ্যালিড মনে হয়? টু বি অনেস্ট, এই স্টেটমেন্টটা সম্পর্কে কিন্তু আমরা কেউ আসলে অবগত না আসলে কোচের সাথে কতদিনে কন্ট্রাক্ট হয়েছে, এবং সেটা কিন্তু আসলে প্রেসের মাধ্যমে কাউকে জানাও নেই। সো হোপফুলি আমার কাছে মনে হয় যেটা আমরা আলোচনায় দেখতে পাচ্ছি যে সান মেরিনো ম্যাচ পর্যন্ত বা সাফ ফুটবল পর্যন্ত, এইটা হয়তো আমার কাছে মনে হয় না যে তার কন্ট্রাক্ট এরকমের হবে, কারণ একজন প্রফেশনাল কোচ কখনই এরকমের কন্ট্রাক্ট করবে না। এবং থমাস জুলির যে প্রোফাইল বলছে সেখানে সে এই কন্ট্রাক্টে কখনো বাংলাদেশের ফুটবলের সাথে কাজ করবে না। ডেফিনেটলি তার সাথে অ্যাটলিস্ট 2 বছর একটা কন্ট্রাক্ট হয়েছে আমি যতটুকু বুঝতে পারছি। এটা হয়তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরবর্তী সময় হয়তো তার সাথে চুক্তি যখন স্বাক্ষর হবে তখন হয়তো বলবে, বা হয়ে হচ্ছে কিনা আই ডোন্ট নো। বাট আলোচনার যদি প্রেক্ষাপটটা মনে করেন সেখানে অবশ্যই এটা হয়তো ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট থাকা উচিত ছিল যে তার সাথে আসলে কোন কন্ট্রাক্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গিয়েছে। হোপফুলি 2 বছরের কন্ট্রাক্ট বা 1 বছরের যে কন্ট্রাক্টটা হবে, ডেফিনেটলি থমাস জুলি সেই সময়টা বাংলাদেশ ফুটবলকে নিয়ে বেশ ভালো কাজ করবে। বাট একজন প্রফেশনাল হাই প্রোফাইল কোচ কখনই আসলে 1 ম্যাচ বা একটা টুর্নামেন্টকে ঘিরে কখনো কন্ট্রাক্ট করবে না। তো সেই জায়গাটা হয়তো আমরা পরবর্তী সময় জানতে পারবো। এবং আপনি যেটা বলেছেন যে এরকমের যদি 1 ম্যাচ বা সাব ফুটবল পর্যন্ত কন্ট্রাক্ট করতো, সে তার অ্যাসিস্ট্যান্ট কোচ এই শর্ট টাইমের জন্য হয়তো আনতো না। এটা একটা লং টার্ম প্রসেস, এবং আমার মনে হয় যে প্রোগ্রেসটা দীর্ঘদিনের দেখেই কিন্তু সে তার কোচকেও অ্যাসিস্ট্যান্ট কোচকেও কিন্তু সাথে করে নিয়ে এসেছে। সুতরাং হোপফুলি আমার কাছে মনে হয় তাকে একটা ডেফিনেটলি সময় ধরে দিয়েছে এবং একটা প্ল্যানও দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে তার কন্ট্রাক্টও হবে, লং টার্ম হবে। কোচ নিয়োগ আসলে অনেক হাই প্রোফাইল কোচরাও সিভি জমা দিয়েছেন, আমরা আলোচনা দেখেছি, অনেক লুকোচুরি দেখেছি, এবং তারপরে কোচকে নিয়োগ দেওয়া হলো, নতুন কোচকে নিয়োগ দেওয়া হলো, এখনও লুকোচুরি চলছে। আপনি বললেন যে একজন প্রফেশনাল কোচ অবশ্যই অল্প সময়ের জন্য কন্ট্রাক্ট করবে না। আমি এই কারণে বললাম, আপনি যদি থমাস জুলি প্রোফাইলটা দেখেন সে তো কখনই একটা ম্যাচের জন্য কখনো কন্ট্রাক্ট করবে না। হ্যাঁ, অনেস্টলি। এবং আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন সেপ্টেম্বর বা নভেম্বরে যে সাব ফুটবল রয়েছে সেইটাকে কেন্দ্র করে, এটা তো আর 3-4 মাস বাকি হচ্ছে, তো সেইটাকে কেন্দ্র করে কখনোই আমার কাছে মনে হয় যে একজন কোচ কন্ট্রাক্ট করবেন। আপনি যেটা বলছেন লুকোচুরি, হ্যাঁ, ইজ টু বি অনেস্ট ট্রান্সপারেন্ট থাকা উচিত ছিল, বিকজ আমরা ধরে নিয়েছিলাম থমাস জুলি প্রথম দিন যখন বাংলাদেশে আসে তখনই তার সাথে সাইন আপ হবে এবং সেখানে তাকে প্ল্যানটা দেওয়া হবে কতদিনের কন্ট্রাক্ট, আমাদের এইমটা কি আসলে ফুটবলের, তার গোলটা কি, সেটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে মিডিয়ার মাধ্যমে বলবে। বাট সে যেটা হয়েছে যে একটা ঢাকাতে একটা প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রামের অ্যানভিলিং অনুষ্ঠানে কিন্তু তাকে নিয়ে আসলে পরিচয় করে দেওয়া, এবং সেখানে সে তার বক্তব্য দিয়েছে যে আমি 1 বছরের ভিতরে জাতীয় দলকে 150 থেকে 160 র্যাঙ্কিংয়ের ভিতরে নিয়ে যেতে চাই। ডেফিনেটলি তার সাথে একটা লং কন্ট্রাক্ট হয়েছে দেখেই কিন্তু সেই ধরনের একটা কিন্তু ও এইম দেখিয়েছে আমাদেরকে। বাট এটা
ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল, যেটা আমি বললাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের থমাস জুলিকে যেদিনকে নিয়ে আসছে ওদিন হয়তো তার সাথে কথা বলে বা সাইন আপ করানোর সময় সব কিছু আমার মনে হয় ডিটেলস দিলে ভালো হতো, এবং যেটা কনফিউশন এখন তৈরি হয়েছে আপনার আমার ভিতরে যে আসলে থমাস জুলি আসলে কন্ট্রাক্টটা কতদিনের বা কয় বছরের, আর বাংলাদেশ ফুটবলের নেক্সট প্ল্যানগুলি কি, সেইগুলি হয়তো আমরা জানতে পারতাম যদি সবাইকে জানানো হতো। থমাস জুলি কিন্তু অবশ্যই এই যে বলেন যে হাই প্রোফাইল কোচ কিংবা তার ক্যারিয়ার সমৃদ্ধ, তার কিন্তু আপনি অবশ্যই জানেন যে তার ফুটবলীয় ক্যারিয়ার প্লেয়ার হিসেবে তিনি কিন্তু দুর্দান্ত ছিলেন। প্লেয়ার হিসেবে আসলে তাকে কিরকম ভাবে আপনি রেট করতে চান বা যদি বলতে চান? না, এটা তো সে ইউএসএ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল এবং তার যদি দেখেন 81 সম্ভবত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, হ্যাঁ, অ্যাজ এ সেন্ট্রাল ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ড দুইটা পজিশনেই কিন্তু তার কেরিয়ার অনেক সমৃদ্ধ, এবং সে জার্মানি বংশোদ্ভূত প্লেয়ার। ইউএসএ তো হয়তো ন্যাশনাল টিমে খেলেছে, বাট জার্মান বড় ক্লাবগুলি তো তার খেলার এক্সপিরিয়েন্স ছিল, এবং ইউএফা কাপও তার উইনিংয়ের রেকর্ড, বুন্দেসলিগাও জিতেছেন। সুতরাং প্লেইং কেরিয়ার তো বিশাল। আমার কাছে মনে হয় এতদিন আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশ ফুটবলে যত কোচ এসেছে তার মতো এত হাই প্রোফাইল কোচ বা প্লেইং কেরিয়ার প্রোফাইল কোচ আমি দেখিনি, যে টু বি অনেস্ট। তো সেই জায়গা থেকে তো সে অ্যাজ এ প্লেয়ার আমার কাছে মনে হয় যে তার আর প্লেইং কেরিয়ার অনেক অনেক অ্যাচিভমেন্ট রয়েছে, এবং তার প্লেইং কেরিয়ার প্রোফাইল অনেক হাই, এবং অ্যাট দ্য সেম টাইম কোচিং কেরিয়ার আমার কাছে মনে হয়েছে যে ওই প্লেইং কেরিয়ারের হাই থাকাতে তার কোচিং কেরিয়ারটাও কিন্তু সে ওইভাবে রিবিল্ড করেছে। সো আমি বলবো যে দুটো জায়গায় কিন্তু সে আসলে সমৃদ্ধ। সো বেসিক্যালি যেটা হয় যে কোচ হাই প্রোফাইল, প্লেয়ার অনেক প্রোফাইল থাকে বা তার কোচিং কেরিয়ার অনেক সমৃদ্ধ থাকে, ডিপেন্ড অন আসলে আপনি আসলে যখন কোচিং করাবেন তখন আসলে সব দুইটার সমঝোতার মাধ্যমেই কিন্তু আপনি দলকে সাকসেসের জায়গা নিয়ে যেতে পারবেন। তো সেইটা যদি সে করে দেখাতে পারে, এবং তার কোচিং কেরিয়ারও কিন্তু অনেক সাকসেসও রয়েছে। টু বি অনেস্ট, আপনি যদি দেখেন 2019 এশিয়া কাপের চূড়ান্ত পর্বে নিয়ে গেছিল ফিলিপাইনকে, এবং সেখানে তার আনবিটেন ছিল। হ্যাঁ, ইভেনচুয়ালি গায়না ন্যাশনাল টিমে সে 4টি ম্যাচ তার আন্ডারে খেলেছে, 4টি ম্যাচে কিন্তু সে জিতেছে। সুতরাং তার কোচিং ক্যারিয়ারও কিন্তু আমার বলবো যে খুবই ভালো এবং পজিটিভ। তো এই জায়গাগুলি যদি সে মনোনিবেশ করতে পারে বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে, আমি মনে করি সেখানেও সে সাকসেস হবে। অবশ্যই ভাই, আপনি বলছিলেন যে প্রথম দিন থমাস জুলি আমরা দেখেছিও সেটা, যে উনি বলেছিলেন যে বাংলাদেশকে 160-এর ভিতরে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে চায়। আমাদের তো টার্গেট হচ্ছে আগামী এশিয়ান কাপ খেলা এবং বিশ্বকাপে আমাদের কোয়ালিফাই করা। এই একটা বার্তা দিয়ে কি তিনি আরও দুটা বার্তা একসাথে দিলেন কিনা? না, দেখেন এইটা মেসেজটা ক্লিয়ার, কিন্তু সে যে মেসেজটা দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট। কারণ হলো যে তার সাথে যদি 2 বছরের কন্ট্রাক্ট হয়, র্যাঙ্কিং ডিপেন্ডস অন আসলে আপনার অপোনেন্ট কারা, আপনি কাদের সাথে খেলছেন। হ্যাঁ, অপোনেন্ট টিমগুলি র্যাঙ্কিং কোন অবস্থায় রয়েছে, তাদের উইনিং মোমেন্টসগুলি কীরকম আছে, ওইটার উপরে ডিপেন্ড করবে আসলে আপনি আপনার র্যাঙ্কিং কোথায় নিয়ে যেতে হবে। এবং আপনার কাছে মেসেজটা আরও ক্লিয়ার হবে যখন দেখবেন যে আপনার 2 বছরের ভিতরে আপনি কয়টা ম্যাচ খেলছেন এবং কাদের সাথে খেলছেন। লাইক আমরা নেক্সট 5 তারিখে যে সান মেরিনোর সাথে যে ম্যাচ খেলবো, সান মেরিনো হলো র্যাঙ্কিং একদম নিচের দল। হ্যাঁ, তো তাদের সাথে কিন্তু আপনি ম্যাচ খেললে কিন্তু আপনার র্যাঙ্কিং খুব ডেভেলপ করবে না। সুতরাং ওই 2 বছরের ভিতর সে যে প্ল্যানটা দেখিয়েছে যে 150 থেকে 160-এর ভিতর র্যাঙ্কিংয়ে যাবে, সুতরাং আপনাকে দেখতে হবে 2 বছরের ভিতরে আপনার আর কতগুলো ম্যাচ রয়েছে এবং আপনার অপোনেন্ট কারা। হ্যাঁ, এবং তাদের সাথে আপনি জিততে পারবেন কিনা, তাদের সাথে জেতার পরে না আপনার র্যাঙ্কিং আসলে এর ভিতরে আসবে। বাট সে যেটা দেখিয়েছে অবশ্যই এটা খুবই আশার কথা। বাট মেইন ফ্যাক্ট হলো যে আপনি যদি লাস্ট আমাদের 4 বছর আমাদের র্যাঙ্কিংয়ের জায়গাটা দেখবেন যে 180 এবং 90-এর ভিতরে কিন্তু আমরা ঘোরাঘুরি করেছি। এর ভিতর থেকে কিন্তু আমরা 70-এও আসতে পারি নাই, আমরা কিন্তু 60-এর ঘরেও আসতে পারিনি। সুতরাং সে যে কথাটা বলছে এটা তার জায়গা থেকে খুবই আমি বলবো যে একটা মেন্টাল স্ট্রেংথ নিয়ে কথাটা বলেছে, এবং এটা যদি সে করে দেখাতে পারে ডেফিনেটলি আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করবো। বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু বি অনেস্ট। বাট আমি যদি দেখি 160 থেকে 170-এর ভিতরে যদি নিয়ে আসতে পারে, তারপর আমি বলবো যে সে তার সাকসেসের জায়গাটা কিন্তু করে দেখাতে পারবে। বিকজ আপনার এই জায়গা থেকে আসলে যখন ফিফা ফ্রেন্ডলি খেলবেন বা আপনার আপকামিং যে টুর্নামেন্টগুলি আছে তার অপোনেন্ট আসলে কারা হবে, সেইটা কিন্তু ডিপেন্ড করবে আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। অবশ্যই আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে আশা দেখছি, আপনার কাছে আমরা ফিরবো। তার আগে আমরা একটা বিরতি নিতে চাই। দর্শক, এখন মাঠে একটা বিরতি নিতে চাই, ফিরছি একটু পরেই। আজকের এখন মাঠে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, যেটা নিয়ে আলোচনা করছিলাম, থমাস জুলির আন্ডারে তো শুরু হয়ে গেছে কোচিং, 2 দিন করে ফেললো, আজকেও কোচিং সেশন হয়তো বা থাকবে। সেক্ষেত্রে স্কোয়াডটা আসলে কেমন দেখছেন? তিনি যেই প্রিলিমিনারি স্কোয়াডটা নিয়ে শুরু করলেন, সেটা কেমন দেখছেন আপনি? স্কোয়াড বেসিক্যালি এটা তো আসলে আগে ফিক্সড করা ছিল টু বি অনেস্ট। কারণ থমাস জুলি তো আসলে পার্সোনালি অনেক প্লেয়ার সম্পর্কে সে অবগত নয়, এবং যেহেতু সে নতুন কোচ, হয়তো সে ডাটা দেখেছে বা
আমাদের বিগত দিনে যে ন্যাশনাল যে ম্যাচগুলো হয়েছে সেগুলো হয়তো সে পর্যবেক্ষণ করে হয়তো প্লেয়ার চেনার চেষ্টা করেছে। বাট যদি আপনি অনেস্টলি বলি সেটা হলো যে সব প্লেয়ার সম্পর্কে কিন্তু সে এখনো পর্যন্ত ধারণা পায়নি। যে 2-3টা সেশন হয়েছে আস্তে আস্তে সে ধারণা নিচ্ছে। সো যে 30 জন স্কোয়াডের প্লেয়ার রয়েছে, আমার কাছে মনে হয় যে এখানে আসলে চমক হিসাবে শুধু জিকো ছাড়া, বাট আমার কাছে মনে হয় সবই ঠিক রয়েছে। জিকো অনেকদিন পরে আপনি জানেন যে জাতীয় দলের স্কোয়াডে ইনক্লুড হয়েছে, বাট এর বাইরে শ্রাবণ ছিল, শ্রাবণকে আপনি জানেন যে 23 দলে দিয়ে দেওয়া হয়েছে। সো ওভারঅল আমার কাছে মনে হয় স্কোয়াডটা যেরকম হওয়ার কথা ওরকমই হয়েছে। যেটা হয় যে কাবরেরার সময় আসলে অনেক পারফর্ম করা প্লেয়াররা বাদ পড়তো, টু বি অনেস্ট, এবং অনেক সময় আমরা কোশ্চেন তুলতাম যে যারা আসলে স্টার্টিং ইলেভেনে খেলছে তাদের অনেক প্লেয়ার হয়তো লিগে পারফর্ম করে নেই বা ঘরোয়া ফুটবলে নিয়মিত ছিল না, তারা স্টার্টিং ইলেভেনে চান্স পেত। সো সেই জায়গাটা হয়তো থমাস জুলি এসে বা হয়তো রিকভার করার চেষ্টা করবে। এখানে যারা লোকাল কোচ রয়েছে বা টেকনিক্যাল যে যারা কাজ করছে টেকনিক্যাল সাইডগুলি নিয়ে তাদের সাথে কথা বলে হয়তো সে ফুলফিল করবে। এবং যেহেতু 5 তারিখ আরও দূরে রয়েছে, আরও কিছু সেশন করবে, তখন থমাস জুলি অটোমেটিক আসলে প্লেয়ার কোয়ালিটি, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সম্পর্কে কিন্তু জানার চেষ্টা করবে এবং জানতে পারবে। তো তখন কিন্তু তার জন্য আসলে কম্বিনেশন ঠিক করা বা প্লেয়ার স্কোয়াডে কোন ফরমেশনে খেলবে এদেরকে নিয়ে কাজ করলে আসলে কোন ফরমেশনটা এই দলটার জন্য সুইটেবল হবে সেটা হয়তো সে সময়ের প্রেক্ষাপটে জানতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে স্কোয়াড যে 30 জন রয়েছে এখান থেকে তো আরও 7 জন প্লেয়ার বাদ যাবে এবং 23 জন প্লেয়ার নিয়ে সে যখন সান মেরিনোতে যাবে 23 জন প্লেয়ার নিয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় যে স্কোয়াডে যারা চান্স পেয়েছে, আমার মনে হয় যে যারা লিগে পারফর্ম করেছে তারাই আসলে সুযোগটা পেয়েছে। বাংলাদেশ দল তো হচ্ছে আপনার আমরা স্কোরিং যে অ্যাবিলিটিটা আছে বা যে ঘাটতিটা আছে, আমরা সবসময় গোল খরায় ভুগি। তো থমাস জুলি তো অনেকটা অ্যাটাকিং কোচিং করিয়ে থাকেন বা অ্যাটাকিং যেই স্টাইলটা আছে সেটাই প্রেফার করেন। সেক্ষেত্রে আসলে থমাস জুলির মেইন অ্যাটাকার আসলে আপনি কাদের দেখছেন? দেখেন, এখানে কিন্তু নতুন অ্যাটাকে কোনো চমক কিছুই নেই। হ্যাঁ, আপনি কিন্তু স্কোয়াডে কিন্তু ওই যে আগে যারা ছিল তারাই, সুতরাং তাদেরকে নিয়েই কিন্তু কাজ করতে হবে। টু বি অনেস্ট, আমাদের যদি দেখেন আমাদের কিন্তু স্কোয়াডে কোনো স্ট্রাইকার নাই। হ্যাঁ, এই যে স্কোয়াডটা রয়েছে সেখানে কিন্তু একদম প্রপার যে নাম্বার 9 সেই জায়গাটা কিন্তু বিশাল একটা অ্যাবসেন্স রয়েছে। এটা নট অনলি এই ট্যুর, অনেক আগে থেকে এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে আমরা ম্যাচগুলি খেলেছি বা ফিফা ফ্রেন্ডলি যখন ম্যাচ খেলছি লাস্ট 2-3 বছর কিন্তু আমাদের একটা পজিশন বেস্ট ল্যাকিংস রয়েছে, সেটা হলো নাম্বার 9। সো এই পজিশনটাতে কিন্তু আপনি দেখবেন যে আমরা অনেস্টলি আমরা এই পজিশনের প্লেয়ার ছাড়াই আমরা কিন্তু অনেকগুলি ম্যাচ খেলেছি এবং আপকামিং যে ম্যাচ রয়েছে সেখানেও আমার কাছে মনে হয় যে থমাস জুলি আসলে স্ট্রাইকিং পজিশন আসলে কাকে ইউজ করবে সেটা কিন্তু তার একটা কনসার্ন থাকবে বা সে আসলে ওই জায়গাটা নিয়েও চিন্তিত থাকবে, বিকজ এই দলের কিন্তু প্রপার কোনো স্ট্রাইকার নাই। সো যে স্কোয়াড রয়েছে সেখানে হয়তো আমার কাছে মনে হয় যদি আপনি দেখেন অ্যাটাকিং থার্ডে, এবং আর একটা বড় ধাক্কা হলো রাকিব, আপনি জানেন যে এই টুর্নামেন্টের এই ম্যাচটাতে কিন্তু যেতে পারছে না। এটা কিন্তু আমি বলবো যে থমাস জুলির জন্য একটা বড় কনসার্নের জায়গা, বিকজ অ্যাটাকিং থার্ডে মেইন প্লেয়ারই কিন্তু রাকিব। আপনি যদি বিগত দিনে ম্যাচের পারফরমেন্স দেখেন তো সেইখানে রাকিব না খেলাটা কিন্তু বড় একটা, আমি বলবো যে ধাকে একই তো আমাদের স্ট্রাইকার নেই, সেকেন্ড হলো রাকিব দলের সাথে যাচ্ছে না। সুতরাং ওই জায়গাগুলি আসলে কে ফুলফিল করবে সেটা কিন্তু থমাস জুলির জন্য একটা চিন্তার বিষয়। হোপফুলি যারা অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে বা আমাদের এখানে যারা লোকাল কোচ রয়েছে তারা থমাস জুলিকে হয়তো ধারণা দিবে বা থমাস জুলি হয়তো প্র্যাকটিস সেশনে ঠিক করে নিবে আসলে কাকে স্ট্রাইকার হিসাবে শুরু করবে। বাট আমার কাছে মনে হয় যে হামজা, সমিত সোম, সামনে হয়তো মুরসালিন, ফাহামিদুল এরাই হয়তো শুরু করবে, শাহরে রিমন রয়েছে। সো এর বাইরে তো আসলে আপনার আর কোনো প্লেয়ার নেই। সুতরাং আমি মনে করি যে, এবং একটা যেটা হয়েছে যে অ্যাট এ টাইম আসলে দুইটা জায়গায় খেলা পড়াতে আপনি দেখবেন যে 23-তে কিছু কিন্তু ট্যালেন্ট প্লেয়ার ওখানে ঢুকে গিয়েছে, লাইক সৌরভ দেওয়ান, এবার আপনি জানেন যে স্ট্রাইকার হিসাবে কিন্তু অনেকগুলি গোল করেছে মোহামেডানের। এবং আমরা ধরে নিয়েছিলাম যদি আন্ডার 23 দলটা এই সময় মালদ্বীপে না যেত ওখান থেকে হয়তো সৌরভ দেওয়ান বা যারা আলামিন সামো যে স্ট্রাইকার রয়েছে তারা পিয়াস, তারা হয়তো এই দলের স্কোয়াডে হয়তো কল পেতো বা দু একজন হয়তো চান্সও পেতো যারা হয়তো খেলার সুযোগ পেতো। সুতরাং সিনিয়র দলে কিন্তু আসলে এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয় যে স্ট্রাইকার ছাড়া এই ম্যাচটাও আপনাকে খেলতে হবে। জি অবশ্যই, আপনি যেটা বলছিলেন যে কোচ হ্যাভিয়ার কাবরেরার সময় আসলে যারা পারফর্মার আসলে জায়গা পেতেন না, সেক্ষেত্রে অনেকেই আসলে ন্যাশনাল টিমে ঢুকেছেন। জামাল ভুঁইয়াকে আমরা অনেক পজিটিভ দেখেছি। জামাল ভুঁইয়া কোচের সম্পর্কে পজিটিভ কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি এখন হয়তো বা আগে যে গুরুত্বটা পেতেন না অধিনায়ক হিসেবে এখন তিনি পাবেন। জামাল ভুঁইয়াকে নিয়ে কি বিশেষ কোনো পরিকল্পনা থাকতে পারে কিনা থমাস জুলির? না, পরিকল্পনা তো ওভারঅল টিমকে নিয়েই কোচের থাকবে এবং মেইন প্ল্যানের একটা অংশ থাকবে পুরো টিম আসলে কিভাবে ভালো খেলবে।
হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরকে নিয়ে আপনি তখন পরিকল্পনা করতে পারবেন যখন আসলে ওই প্লেয়ার আর আসলে আপনাকে এক্সট্রা কোনো মোটিভেট করবে বা এক্সট্রা কোনো কিছু আপনাকে মাঠে করে দেখাতে পারবে। লাইক হামজাকে নিয়ে আপনি হয়তো এক্সট্রা একটা পরিকল্পনা থাকবে। জামার ডেফিনেটলি বাংলাদেশ দলের অধিনায়ক এবং অনেক বছর সার্ভিস দিয়েছে। তো সেই জায়গা থেকে জামালকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা ডিপেন্ড অন কোচ আসলে নেক্সট সেশনগুলিতে জামালকে কীভাবে দেখছে এবং জামাল আসলে তাকে তার মতো করে যদি পারফর্ম করে কোচকে দেখাতে পারে, ডেফিনেটলি জামাল হয়তো স্টার্টিং 11-এ খেলবে। বা জামালের একটা বড় বিশেষ গুণ রয়েছে, সেট পিস থেকে সে ভালো সেট পিস নিতে পারে। সেইখানে হয়তো কোচের একটা যদি গেম প্ল্যানে বড় অংশ সেট পিস থাকে, সেখানে হয়তো জামালকে দিয়ে স্টার্ট করতে পারে। বাট টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে কোচ মিডফিল্ডে অনেক অপশন রয়েছে। আপনি জানেন যে আমাদের মিডফিল্ডটা কিন্তু অনেক স্ট্রং, সেখানে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। তো সেখানে জামালকে আসলে কোনভাবে ইউজ করবে সেটা ডিপেন্ড করে কোচের, এবং কোচের এখানে একটা বড় ব্যাপার হলো যে সে আসলে কোন ফরমেশনে খেলে, তার মিডফিল্ড প্যাটার্নটা কীরকম হবে। হ্যাঁ, সে অনেক সময় দেখেছি যে 3জন সেন্টার ব্যাক নিয়েও খেলে। সুতরাং 3জন সেন্টার ব্যাক নিয়ে খেলার মতো আমাদের 3জন সেন্টার ব্যাক আছে কিনা সেইটা, আবার যদি 4জন ব্যাক নিয়ে খেলে চাই 4জন ব্যাক কারা হবে, বা 3জন মিডফিল্ডার যদি আপনি মাঝখানে দেন সেখানে সমিত সোম, হামজা বা বড় সোহেল রানা জুনিয়র সিনিয়র এবং জামাল, মুরসালিন, অনেক কিন্তু মিডফিল্ডার কিন্তু বড় স্ট্রং প্যাটার্ন রয়েছে। তো সুতরাং কোচ আসলে ডিপেন্ড করবে কোচের উপরে যে আসলে জামালকে সে আসলে কোনভাবে ইউজ করলে আমাদের দল হেল্প হবে এবং জামালের খেলাটাও সুবিধা হবে। অনেকদিন পর আসলে আপনি এই যে সেন্টার ব্যাকের কথা বলছিলেন, যে মঞ্জুরুর মানিক যিনি আছেন তিনি কিন্তু আসলে দলে এসেছেন এবং 2018 সালে মানে আপনার প্রথম ম্যাচ বাংলাদেশের জার্সিতে খেলার পরে তার কিন্তু আর খেলার সুযোগ হয়নি, যদিও তিনি স্কোয়াডে ডাক পেয়েছেন। তার এই ব্যাকটা হয়তোবা তিনি যদি 23 জনের স্কোয়াডে থাকেন, তাকে কিভাবে দেখছেন আপনি? দেখেন, লাস্ট আমরা যে 2টা ম্যাচ খেলেছি, আমরা একটা ফিফা ফ্রেন্ডলি খেলেছিলাম ভিয়েতনামের সাথে, এরপর এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ আমাদের লাস্ট ম্যাচ যেটা সিঙ্গাপুরে ছিল, তখন কিন্তু আসলে মঞ্জুরুল মানিক স্কোয়াডে ছিল, বাট আলটিমেটলি 23 জনের স্কোয়াডে তাকে নেওয়া হয়নি। তখন কিন্তু আপনি যদি দেখেন তপু বর্মন ছিল না কিন্তু, হ্যাঁ, তারপরেও কিন্তু সে দলের সুযোগ পায়নি। সো আই ডোন্ট নো আসলে সে এখানকার স্কোয়াডে 23 জনের স্কোয়াডে থাকতে পারবে কিনা। যদি কোচ তাকে নিয়ে যায়, ডেফিনেটলি ইজ ভেরি এক্সপিরিয়েন্স এবং ঘরোয়া ফুটবল অনেক দিন ধরে খেলছে, ফর্টিজ এফসিতে রেগুলার খেলছে। সো সে যদি খেলে অবশ্যই তার বেস্টটা দিবে। বাট সেন্টার ব্যাকে কিন্তু আপনি জানেন তার তপু বর্মন কিন্তু লাস্ট 2টা ম্যাচে ছিল না। সো সে এবার কিন্তু আবার ইনক্লুড হয়েছে। তপু, তারেক কাজী, শাকিল হাত, তপু, এখানে কিন্তু অনেক প্লেয়ার রয়েছে। তো তাদেরকে বিট করে আসলে মানিক খেলতে গেলে তাকে ওইভাবে পারফর্ম করতে হবে। কোচকে কিন্তু ট্রেনিং সেশন আসলে সেইগুলি করে দেখাতে হবে। এবং আপনি জানেন যে বিশ্বনাথও কিন্তু আসলে এই স্কোয়াডের সাথে ইনক্লুড হয়েছে। লাস্ট যে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ হলো সেখানে বিশ্বনাথ কিন্তু চেঞ্জিংয়ে নেমে বেশ ভালোই খেলেছে। সুতরাং এখন আসলে আপনি 4জন ডিফেন্স কাকে খেলাবেন যদি 4 ব্যাক নিয়ে খেলেন? সো এটা তো কোচ আসলে এই প্র্যাকটিস সেশনের উপরে আসলে সে দেখবে যে প্লেয়ারদের পারফরমেন্স কেমন, তো ওইটার উপরে বেস করে কিন্তু সে দলটা সাজাবে। সুতরাং আমি বলবো যে এখানে সবার জন্য ওপেন রয়েছে চান্স, যে আসলে পারফর্ম করবে তারাই খেলবে। অবশ্যই ভাই, আমরা আরেকটু জানতে চাই যে থমাস ডুলির আন্ডারে আসলে আপনি যে বলছিলেন যে অ্যাটাকারের একটু মানে যেই সমস্যাটা আছে, আমরা কি আসলে কাউকে মানে একদম কি বলে যে কোর নাম্বার 9 না আন্ডার 23-তে কয়েকজন আছেন, কিংবা যদি আমরা বলি যদি রোনান সুলিভান কিংবা ওনাকে যদি বা অন্য কাউকে যদি ডাকা হতো সেক্ষেত্রে কেমন হতে পারতো? না, ডাকা হতো রোনান সুলেমানদের নিয়ে তো আসলে আলোচনা চলছিল যে হয়তোবা আগামী মানে এই জুনের উইন্ডোতে ডাকা হতে পারে, এরকম কথা কিন্তু আমরা শুনছিলাম। দেখেন, আমি কিন্তু যখন আন্ডার 20 দলটা চ্যাম্পিয়ন হয় তখন বলেছিলাম যে ওইখানে আসলে স্ট্রাইকার কারা ভালো করেছে। রোনান সুলেমান, মানিক ছিল ওখানে, যারা এখন আন্ডার 23 দলে খেলবে। হ্যাঁ, মানিক কিন্তু আন্ডার 20 দলের কল পেয়েছে। অ্যাট দ্য সেম টাইম সৌরভ দেওয়ান কিন্তু আপনি জানেন লিগে পারফর্ম করে কিন্তু সেও 23-তে চলে গিয়েছে। সুতরাং এরাই কিন্তু পাইপলাইনের স্ট্রাইকার, এর বাইরে কিন্তু নাই। সো রোনান সুলেমানের ব্যাপারটা হয়েছে, আমি যতটুকু জানি তাকে আন্ডার 23 দলে কল করা হয়েছিল, বাট তার এক্সাম সামহ এরকম কোনো কজ দেখিয়ে সে আসতে পারছে না এই মুহূর্তে। বাট আপনাকে কিন্তু জাতীয় দলের জন্য স্ট্রাইকার রেডি করতে হবে। আপনি সবসময় কিন্তু জাতীয় দলের স্ট্রাইকার ছাড়া খেলে কিন্তু আপনি কখনো রেজাল্ট পাবেন না, বিকজ আপনার জাতীয় দলের আপনার এই মুহূর্তে যে স্কোয়াড রয়েছে সেখানে কিন্তু যারা টুকটাক গোল করে আপনার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, লাইক হামজা পিছন থেকে গোল করছে, রাকিব গোল করছে, বা মুরসালিন বা ফাহিম, এটা কিন্তু রেগুলার প্রসেস না। হ্যাঁ, আপনাকে কিন্তু যদি অ্যাটাকিং ফুটবল খেলতে চান সেখানে আপনার 2-3জন স্ট্রাইকার আপনার দলের স্কোয়াডের সাথে সবসময় রাখতে হবে। যদিও এই মুহূর্তে যদি সারা বিশ্ব ফুটবলের আপনি ইন্টারন্যাশনালি বা ক্লাব ফুটবলে দেখেন সেখানে স্ট্রাইকার একটা বড় সংকট রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের সেই সংকটটা তো দীর্ঘদিনের। বাট আমরা রিসেন্টলি যদি আমাদের দেখেন যে ইয়ং 2-3জন স্ট্রাইকার যারা আমার কাছে মনে হয় যে আমাদের খুব আশা দেখাচ্ছে, সো যাদের নাম বলেছি, তো তারা যদি আসে তাদেরকে যদি রেডি করা হয়, আপকামিং যে সাব ফুটবল রয়েছে বা
আমি শুনেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে যাবে ইন ফিউচার। আমাদের যে আপকামিং টুর্নামেন্টগুলি আছে তখন থমাস জুলির জন্য কিন্তু আসলে দলটা সাজাতে সুবিধা হবে যদি ওই স্ট্রাইকারদের পাইপলাইন আমরা রেডি করে ফেলি। যে অবশ্যই এমিলি ভাই, আমরা আরও আপনার সাথে আড্ডায় ফিরবো, তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। আজকের এখন মাঠে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, যেটা বলছিলেন আপনি আন্ডার 23 অর্থাৎ অলিম্পিক দল যেটা 4 জাতীয় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে 1 তারিখ থেকে ম্যাচ আসলে শুরু হবে, সেই স্কোয়াডটা নিয়ে আপনি আলোচনাও করেছেন কিছু। আমি আসলে আরেকটু পুরোপুরি আলোচনা করতে চাই। আমরা স্কোয়াডটা মারুফুল ভাইয়ের সাথে নেতৃত্বে আসলে যাচ্ছে, অলরেডি 32 একটা স্কোয়াড দেওয়া হয়েছে এবং এরই মাঝে 2 থেকে 3 দিন তারা অনুশীলন করে ফেলেছে। কেমন দেখলেন ওই স্কোয়াডটা? না, ডেফিনেটলি যখন কোচ হিসেবে যখন মারুফ ভাই থাকবে তখন আসলে স্কোয়াড যাই হোক না কেন তখন কিন্তু আমাদের আশাটা অনেক বেশি থাকে। এবং মারুফ ভাই যদি দেখেন যে এই স্কোয়াডের ম্যাক্সিমাম প্লেয়ার নিয়ে কিন্তু আন্ডার 20 এই চ্যাম্পিয়নশিপের আগের চ্যাম্পিয়নশিপে কিন্তু মারুফ ভাই হয়েছিল। হ্যাঁ, সো মারুফ ভাই তো আসলে সেই এক্সপিরিয়েন্স অনেক রয়েছে এবং এই প্লেয়ারদের সাথে মারুফ ভাই ঘরোয়া ফুটবল এবং ইন্টারন্যাশনালি কাজ করারও তার এক্সপিরিয়েন্স রয়েছে। সেই জায়গা থেকে হোপফুলি মারুফ ভাই ডেফিনেটলি ভালো করবে এবং এটা আমি আশা করি। এবং যে স্কোয়াডটা হয়েছে স্কোয়াডটা দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, কারণ এরা সবাই কিন্তু সিনিয়র জাতীয় দলে কল করার মতো প্লেয়ার এবং অনেকে সিনিয়র জাতীয় দলে খেলেছেও। হ্যাঁ, লাইক শ্রাবণ, আলামিন, এরা তো জাতীয় দলের সাথে ট্যুরও করেছে এবং ইন্টারন্যাশনাল ম্যাচও খেলেছে। তো সেই জায়গা থেকে স্কোয়াডটা বেশ ভালো হয়েছে। বাট যদিও আপনি জানেন 4 জাতীয় টুর্নামেন্ট বাকি সবাই কিন্তু আসলে সিনিয়র জাতীয় দল আসবে। আমরা যদি অলিম্পিক আন্ডার 23 দলটা যাচ্ছে, বাট প্লেয়ারের কোয়ালিটি যদি দেখেন সবাই কিন্তু লিগে পারফর্ম করা প্লেয়ার। হ্যাঁ, এবং লাস্ট আন্ডার 20 যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে সেখানের অনেক ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এই দলে রয়েছে, লাইক মোর্শেদ, ফয়সাল, মানিক। সুতরাং এরা কিন্তু এই দলের সাথে ইনক্লুড হয়েছে। অ্যাট দ্য সেম টাইম লিগে পারফর্ম করা প্লেয়ার সবাই কিন্তু এখানে কল পেয়েছে। সো হোপফুলি দলটা বেশ ভালো করবে আশা করছি। কারণ এই দলের এই প্লেয়ারদের পারফর্মের উপর কিন্তু নেক্সট যে জাতীয় দল, সিনিয়র জাতীয় দল, সেখানেও কিন্তু অনেকের সুযোগ হয়ে যেতে পারে যদি এইখানে তারা ভালো পারফর্ম করতে পারে। হ্যাঁ, সুতরাং হোপফুলি তারাও সেটা চিন্তা করছে এবং তারা সেটা হয়তো যে টুর্নামেন্ট শুরু হবে 1 তারিখ থেকে সেখানে হয়তো তারা পারফর্ম করে নেক্সট যে জাতীয় দলের যে অ্যাসাইনমেন্ট আছে সেখানে হয়তো অনেকে ঢুকে যেতে পারে। আপনি যেটা বলছিলেন এর আগে আলোচনার ভিতরে যে সৌরভ দেওয়ানের কথা বলছিলেন, তিনি দুর্দান্ত পারফরমেন্স করছেন। আমরা একটু সৌরভ দেওয়ানের পারফরমেন্সটা দেখতে চাই এবারের লিগে। সেটা হচ্ছে ঘরোয়া ফুটবলে সৌরভ দেওয়ানের পারফরমেন্স। আমরা আসলে বাংলাদেশ ফুটবল লিগ, সেখানে 9 ম্যাচ তিনি খেলেছেন, 5টা গোল করেছেন, 513 মিনিট তিনি গেম টাইম পেয়েছেন। এবং ফেডারেশন কাপে 1 ম্যাচে তার 4 গোল করার যেই রেকর্ডটা বলতে পারেন আপনি, সেখানে 7 গোল তার আছে। গেম টাইমটা আপনি দেখতে পাচ্ছেন। সৌরভ দেওয়ানকে মানে তিনি কিন্তু এর আগে কোনো বয়সভিত্তিক দলে খেলেন নাই, সরাসরি চলে আসলেন, এটা তো জাতীয় দল হিসেবেই ট্রিট করা হচ্ছে। তাকে একটু যদি ব্যাখ্যা করেন। নো, আমি তার খেলা দেখেছি, ইজ ভেরি ট্যালেন্টেড স্ট্রাইকার। হ্যাঁ, একজন স্ট্রাইকারের নর্মালি যে গুণাবলীগুলি থাকা দরকার, হ্যাঁ, সেই ম্যাক্সিমাম গুণাবলীগুলি আমি তার ভিতরে দেখছি। ফিজিক্যালি ইজ ভেরি স্ট্রং, টল, হেডিংয়ে গোল করতে পারে, প্লেসিংয়ে গোল করতে পারে, শুটিং অ্যাকুরেসি বেশ ভালো। যখন ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে ক্রসে অন দ্য স্পট সে ওই জায়গাগুলিতে যায়, গোলের চান্স ক্রিয়েট করতে পারে। সো আমার একটা আসলে কনসার্নের জায়গা হলো যে এরকমের স্ট্রাইকার আসলে ইন ফিউচার বা বিগত দিনে যদি দেখেন আমরা অনেকেই দেখেছি যে হঠাৎ একটা লিগে অনেক পারফর্ম করা প্লেয়ার, লাইক আলামিনের কথাও যদি বলেন, পুলিশ এফসিতে কিন্তু আলামিন দুর্দান্ত পারফর্ম করেছিল। রিসেন্টলি আবার যদি তার ব্যাক অফ দ্য পারফরমেন্স দেখেন সেখানে কিন্তু আবার হঠাৎ করে কিন্তু লিগের পারফরমেন্স ভালো না। সো আমি চাই এই স্ট্রাইকাররা হ্যাঁ রেগুলার পারফর্ম করুক, অ্যাটলিস্ট 10 বছর ওর স্ট্রাইকার হিসাবে খেলুক এবং রেগুলার সে যেভাবে গোল করছে এই গোলের ধারাবাহিকতার জন্য থাকে। 1 বছর ভালো খেললাম, পরের বছর যেন আমি আবার পারফরমেন্স অ্যাবসেন্স না হয়, মানে খারাপ না হয়, সেই দিকে যেন কনসার্ন থাকে। সো সৌরভের ব্যাপারটা হলো সৌরভ ফেডারেশন কাপ এবং লিগে তার হ্যাট্রিকও রয়েছে দুইটা জায়গাতেই। তো এটা তো বিশাল একটা প্রাপ্তি আমাদের জাতীয় দলের জায়গা থেকে, কারণ আমাদের তো এই মুহূর্তে স্ট্রাইকার নাই। সো সেই জায়গাটা যদি সে কভার করতে পারে বা সেই জায়গাটা সে যদি নাম্বার 9-এর জায়গাটা সে যদি নিতে পারে, এইটা বাংলাদেশের জন্য সবথেকে বেশি উপকৃত হবে। সুতরাং তাকে মনে করতে হবে যে এই মুহূর্তে আসলে আমার জাতীয় দলে খেলার জন্য যা যা করা দরকার এবং অ্যাজ এ স্ট্রাইকার তার যে নিয়মাগুলি রয়েছে, তার যে গুণাবলীগুলি রয়েছে সেগুলি নিয়ে আরও যেন বেশি সে কনসার্ন থাকে এবং আপকামিং যে টুর্নামেন্টটা রয়েছে মালদ্বীপে সেখানে অবশ্যই সে হয়তো সুযোগ পাবে, সেই সুযোগগুলি যেন সে কাজে লাগাতে পারে। কাজে লাগালে কী হবে, জাতীয় দল তার জন্য খুব সহজ হয়ে যাবে। সুতরাং সেই সহজ কাজটা যেন সে সহজেই করতে পারে, এটাকে যেন কঠিন না করে ফেলে। সো আমার কাছে মনে হয় যে
সৌরভ দেওয়ানের যদি আপনি লিগের পারফরমেন্স বা ফেডারেশন কাপে ম্যাচগুলি দেখেন, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট গোল করেছে যেগুলি দেখতে খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। একজন স্ট্রাইকারের কাছ থেকে আসলে আমরা ওইগুলিই চাই। আমি যেহেতু স্ট্রাইকার ছিলাম, আমি আসলে যেটা আমার কাছে মনে হয় যে মেইন ফ্যাক্ট হলো আসলে গোলের চান্স ক্রিয়েট করা, অ্যাট দ্য সেম টাইম ওই জায়গাতে আসলে ফিনিশ করা, যেটা সৌরভ বেশ ভালো করেছে লিগ এবং ফেডারেশন কাপে। সো হোপফুলি আপকামিং যে টুর্নামেন্টটা আছে মালদ্বীপে, সেখানেও সে ভালো করবে। জি অবশ্যই, আমরা একটু টুর্নামেন্টটার সময়সীমাটা একটু দেখতে চাই। চারজাতি টুর্নামেন্ট যেটা মালদ্বীপে শুরু হচ্ছে, প্রথম দিনই কিন্তু বাংলাদেশ আসলে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে। আফগানিস্তানের বিপক্ষে তাদের একটা ম্যাচ আছে 4 জুন এবং মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা খেলবে 7 জুন। আপনি যেটা বলছিলেন যে আসলে স্ট্রাইকার সৌরভ দেওয়ানের কথা, আলামিনের কথা বলছিলেন, এখানে পিয়াস আহমেদ নোভা আছেন যিনি জাতীয় দলও খেলেছেন, তারপরে হচ্ছে মানিক আছেন যিনি সাফে গোল আছে, তার কন্ট্রিবিউশন করেছেন। সব মিলিয়ে আসলে আমাদের জাতীয় দলে যেটা আছে এখন, যেটা করছে ক্যাম্প, সেখানে স্ট্রাইকারের অভাব, এখানে স্ট্রাইকারের ছড়াছড়ি, ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতেন। না, স্ট্রাইকার ব্যাপারটা হয়েছে এরা তো আসলে পাইপলাইনের স্ট্রাইকার, মানে আপনি তো এদেরকে জাতীয় দলে আসলে আলামিন স্টার্ট করেছিল, বেশ কয়েকটা ম্যাচ হয়তো চেঞ্জিং এ খেলেছিল, স্টার্ট করেছিল, বাট সেখানে কিন্তু সে তেমন ভালো করতে পারেনি, সময় কম পেয়েছে। হ্যাঁ সময় কম, বাট যতটুকু পেয়েছে সেখানে সে হয়তো ওইভাবে দেখাতে পারেনি, যার কারণে কিন্তু লাস্ট যে এশিয়ান কাপ কোয়ালিফাই ছিল সে স্কোয়াডে কিন্তু সে ডাক পায়নি। সুতরাং আবার কিন্তু তার সামনে সুযোগ এসেছে, সুযোগ আপনাকে যখন আসবে সেইটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। এবং সৌরভ দেওয়ান, আলামিন, পিয়াস নোভা যারা রয়েছে তারা কিন্তু ইন ফিউচার কিন্তু জাতীয় দলের স্ট্রাইকার হিসেবে খেলার জন্য কিন্তু তাদের এই যে টুর্নামেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যদি তারা ভালো করতে পারে, আপনি দেখবেন যে তারা জাতীয় দলে নেক্সট যে অ্যাসাইনমেন্ট রয়েছে সাফ ফুটবল বা ফিফা ফ্রেন্ডলি থাকবে, সেখানে তাদেরকে কল করা হবে। সেম টাইম এই স্কোয়াডে কিন্তু আপনি জানেন মোর্শেদ আলী রয়েছে, যেগুলো জাতীয় দলে খেলার মতো এখন অবস্থান তৈরি হয়েছে, ফয়সাল রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন মুজিবর জনিয়ার আগে জাতীয় দলে ছিল, সেও এই স্কোয়াডে রয়েছে। সো অনেক, এবং আপনার যে চন্দন রয়, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আছে যারা কিনা এই টুর্নামেন্টে পারফর্ম করলে নেক্সট জাতীয় দলের অ্যাসাইনমেন্ট যে আছে সেখানে কল পাবে। সো মেইন ফ্যাক্ট হলো আসলে আপনাকে পারফর্ম করতে হবে, আপনি যেখানেই খেলেন না কেন, সিনিয়র জাতীয় দলে খেলেন বা এসবিটিক দল খেলেন বা অলিম্পিক দলে খেলেন, মেইন পারফর্ম করতে হবে। বাট টু বি অনেস্ট, আপনি দেখেন এখানে যে তিনটা দলের সাথে আপনি ফেস করবেন, তিনটা দলই কিন্তু অনেক স্ট্রং। স্পেশালি পাকিস্তান দলটা কিন্তু এই মুহূর্তে বেশ স্ট্রং রয়েছে। আপনি জানেন তাদের অনেক প্রবাসী প্লেয়ার রয়েছে যারা কিনা এই স্কোয়াডটাতে খেলবে। সুতরাং তাদের এগেনস্টে আপনি যখন পারফর্ম করবেন, তখন কিন্তু বুঝতে হবে যে আপনি আসলে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। সুতরাং এই টুর্নামেন্টটা আমি মনে করি যে এই স্কোয়াডে যে প্লেয়াররা রয়েছে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তানের প্রবাসী প্লেয়ারদের কথা আপনি বলছেন, আমাদের দেশেও তো প্রবাসী প্লেয়াররা অনেকে আছেন যারা বয়সভিত্তিক দলে পারফর্ম করেছেন। তার ভিতরে কিউবা মিচেলের কথাও কিন্তু বলা হয়েছিল যে এখানে অন্তর্ভুক্ত করা হবে। রোনানের কথাও বলা হয়েছিল, তারা ব্যস্ততার কারণে আসতে পারেননি। তবে কিউবাকে না আনায় হয়তো বা অনেক সমালোচনা হয়েছে। ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন, বা কিউবা কি আসলেই ফর্মে আছেন কিনা? দেখেন, কিউবা মিচেলকে নিয়ে আমার কাছে মনে হয় যে আমরা একটু মিস ইউজ করে ফেলেছি। কিউবা মিচেল ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, টু বি অনেস্ট। তার খেলা দেখে যেটা মনে হয়েছে, মেইন ফ্যাক্ট হলো যে আপনি কিউবা মিচেল যখন বসুন্ধরাতে কন্ট্রাক্ট করে, তখন আমরা ধরে নিয়েছিলাম যে কিউবা মিচেলকে আমরা লং টার্মের জন্য পাচ্ছি, বাট সে এখান থেকে কন্ট্রাক্ট এক্সটেনশন করে চলে গিয়েছে। তারপর থেকেই কিন্তু তার সাথে ডিটাচ হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং ওই সময়টা কিন্তু সে জাতীয় দলের স্কোয়াডে ছিল, এবং সে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে একটা ম্যাচে সে সাবস্টিটিউট হিসেবে খেলেছে এবং নেমে বেশ ভালোই খেলেছে। সো কিউবা মিচেলের ব্যাপারটা হলো, আপনি যখন প্লেয়ারদেরকে সুযোগ দিবেন, তখন কিন্তু প্লেয়াররা আসলে পারফর্ম করার জন্য চেষ্টা করবে। আর যদি একদম সুযোগই না দেন, তখন কিন্তু আস্তে আস্তে আপনার দল থেকে সে ডিটাচ হয়ে যাবে, যেটা আমার কাছে মনে হয় যে কিউবা মিচেলের ক্ষেত্রে সেটা হয়েছে। দেখেন, সে সিনিয়র জাতীয় দলে নেই, অলিম্পিক দলেও নেই। সুতরাং দ্যাট মিনস কিউবা মিচেল এই মুহূর্তে কোন অবস্থা রয়েছে সেটা কিন্তু আমরা জানি না। সো হোপফুলি এই যে দলটা ছিল, এই দলটাতে কিউবা মিচেল মিডফিল্ডে হয়তো অন্যরকম একটা রোল পালন করতে পারতো যদি তাকে ডাকা হতো। সো আই ডোন্ট নো, আমার কাছে আসলে তথ্য নেই কেন ডাকা হয়নি, বাট ডাকলে কিউবা মিচেল যে প্যাটার্নে ফুটবল খেলে, সেন্ট্রালি তার যে ফিজিক্যাল স্ট্রেংথ রয়েছে, সেখানে হয়তো সে ভালো করার সুযোগ থাকতো। ওকে এমলি ভাই, আমরা এ নিয়ে আরও আলোচনা করব। তার আগে আরও একটা বিরতি নিতে চাই। দর্শক, এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। আজকের এখন মাঠে আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমলি। এমনি ভাই, আমরা আলোচনায় ছিলাম, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। গতকাল বাফুফের সহসভাপতি ফাহাদ করিম ভাই বলেছেন যে একটা আপডেট দিয়েছেন, ওয়াহিদ ব্রাদার্সদের আপডেট দিয়েছেন। ফারহান ওয়াহিদ, যিনি ফুলহ্যামের আন্ডার-21-এ খেলে থাকেন, তার সাথে তার ভাইও বাংলাদেশ দলের খেলতে রাজি হয়েছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? অনেস্টলি যদি বলি, ইটস ভেরি এক্সাইটেড নিউজ। হ্যাঁ, খুবই, কারণ ফারহান আলীর আমি যে প্রোফাইল দেখেছি এবং তার
প্লেয়িং স্টাইল যেটা দেখেছি অন দ্য ফিল্ড, ইটস সো এক্সাইটিং প্লেয়ার, হ্যাঁ, খুব এনার্জেটিক প্লেয়ার। এবং ফুলহাম আন্ডার-21-এর আমার কাছে মনে হয়েছে যে ওই দলের বেস্ট প্লেয়ার সে, এবং সে সিনিয়র দলে যাওয়ার জন্য কিন্তু এক পা দিয়ে রেখেছে। সুতরাং এই মুহূর্তে আসলে ফারহান আলী এখানে খেলবে এই কনভিন্স যে ফাদ ভাই করেছে, আমি বলবো যে এটা দুর্দান্ত একটা কাজ করেছে। কারণ তার যে প্লেইং কেরিয়ার ইন ফিউচার যেটা আমি দেখছি, সেখানে কিন্তু সে ইংল্যান্ড জাতীয় দল বা ফুলহামের রেগুলার দলে কিন্তু খেলার মতো অবস্থান করে ফেলে, ইজ ভেরি সুন, এবং ইজ ভেরি ইয়ং, মাত্র 21 বছর বয়স। হ্যাঁ, সুতরাং তার ফিউচার কিন্তু অনেক ব্রাইট। তো সেই জায়গা থেকে তাকে যে এখানে ইনক্লুড করেছে, এবং হোপফুলি আমার কাছে মনে হয় যে ঈদের পর নাকি তার পাসপোর্ট নিয়ে কাজ করাবে। তো সেটা যদি করতে পারে, আমি বলবো যে আমাদের দলের জন্য খুবই খুবই প্লাস পয়েন্ট হবে এবং স্ট্রং জাতীয় দল হবে। এই কারণ আমরা জানি তার সে উইং স্ট্রাইকার, হ্যাঁ, উইং স্ট্রাইকার, তার দুইটা গুণাবলী রয়েছে। এক হলো সে গোল করতে পারে এবং করাতেও পারে, যেটা আমাদের আসলে ফ্রন্ট লাইনে একজন এরকমের প্লেয়ার খুবই দরকার। এবং এটা যদি হয়ে থাকে এবং সে যদি এখানে খেলতে রাজি হয়, এটা তো আমি বলবো যে আমাদের দেশের জন্য বিশাল একটা পাওয়া হবে। তার সাথে তার ভাইও আসছেন, অবশ্যই তার ভাইও, তার ভাইকে আমরা তেমনভাবে দেখিনি বা যাইনি। তো দুজন একসাথে আসেন, হয়তোবা তিনি বয়সভিত্তিক দলে খেলবেন, ফারহানকে ভাবা হচ্ছে জাতীয় দলের জন্য। এই বিষয়টা ব্যাখ্যা করবেন যদি। না, এখন ব্যাপার হচ্ছে যে বড় ভাই যেহেতু তার প্রোফাইল যেভাবে দেখলাম, এবং আমি তার কিছু ক্লিপস দেখেছি অন দ্য ফিল্ডের, এবং যেটা হয় যে উইং স্ট্রাইকারদের যত গুণাবলী রয়েছে, হ্যাঁ, তা কিন্তু সবগুলোই রয়েছে। সে ইনভার্টার রান করে বল শুট করতে পারে, অ্যাট দ্য সেম টাইম অ্যাসিস্ট করতে পারে, আবার কুইক ব্যাক করে আসলে মিডফিল্ডারের সাথে কানেক্ট হতে পারে, সব কিছুই কিন্তু তার ভিতরে রয়েছে। ডেফিনেটলি তার ছোটো ভাই ডেফিনেটলি ওই মানেরই প্লেয়ার হবে। সুতরাং দুজনকে যখন আপনি এখানে ইনক্লুড করবেন, একজন হয়তো এসবিটিক জাতীয় দলে খেলবে, আর ফারহান আলী তো ডেফিনেটলি সিনিয়র জাতীয় দলেই খেলবে। সুতরাং এটা তো আমাদের জন্য বিশাল প্রাপ্তি হবে। এবং পাইপলাইনে কিন্তু আমার আসলে আরও অরিজিন প্লেয়ার রয়েছে, স্পেশালি যদি আপনি ইউএসএ দিয়ে দেখেন, দুই কুইন সুলেমান এবং কাবান সুলেমান, তারাও যদি সামহাও কোনো কারণে আমাদের দলের সাথে ইনক্লুড হয়ে যায়, বিকজ তারা তো আসলে এই মুহূর্তে ইউএসএ জাতীয় দলে কিন্তু সুযোগ পায়নি, 60 জনের স্কোয়াডের ভিতরে ছিল, বাট ইউএসএ যে জাতীয় দলটা দিয়েছে সেখানে কিন্তু তাদের নাম নেই। সুতরাং তারাও যদি ইন ফিউচার আমাদের দলের স্কোয়াডের সাথে ইনভলভ হয়ে যায়, তো আমাদের জাতীয় দলটা তো আমি দেখছি যে বেশ স্ট্রং হতে যাচ্ছে। এবং আমি যেটা বললাম যে একটা সময় ইটস ভেরি সুন, আপনি হয়তো দেখবেন যে 2028 বা 29 সালের দিকে যে এশিয়ান কাপ কোয়ালিফাই আবার যে পর্বগুলি আসবে, সেখানে হয়তো আমরা মেইন রাউন্ডে কোয়ালিফাই করে ফেলবো, এই স্কোয়াডের প্লেয়াররা যদি আমাদের দলের সাথে ইনক্লুড হয়ে যায়। আমরা আসলে মানে খুব ইজি মনে হচ্ছে যে খুব সহজ হয়ে গেছে বাফুফের জন্য। এই যে আমরা যেই নামগুলো আপনি বললেন বা আমরা বলছি, আলোচনা করছি, এই নামগুলো আসলে আমরা স্বপ্নেও ভাবতাম না কখনো যে তারা আমাদের দেশে বাংলাদেশ জার্সিতে খেলবেন। তারা এত ইজিলি আসলে বাফুফে বা ফাহাদ করিম ভাই ম্যানেজ করে ফেলছেন। এর পেছনে আসলে আপনি কি দেখছেন? না, এর পিছনে তো নাম একটাই, কারণ একটাই, হামজা চৌধুরী। হামজা যখন আসলে এখানে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে, এবং হামজা আপনি জানেন যে প্রথম যেদিন আসলে বাংলাদেশে খেলবে এটার অ্যানাউন্সমেন্ট করেছে, তারপর থেকে কিন্তু আমাদের ইন্টারন্যাশনালি কিন্তু বিশাল একটা হাইপ তৈরি হয়েছে, হ্যাঁ, আন্তর্জাতিক ফুটবলে। এবং সেখানে কিন্তু হামজা যখন অন দ্য ফিল্ড আমাদের দেশে এসে খেলেছে, তখন তারপর থেকে যদি দেখেন আমাদের ব্র্যান্ড ভ্যালু, আমাদের ফুটবলের কালচার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং আমি বলবো যে ডেফিনেটলি এই প্লেয়াররা এখন যারা আগ্রহ দেখাচ্ছে, সবাই কিন্তু হামজা এখানে ইনক্লুড হওয়ার পর থেকেই কিন্তু সবাই আগ্রহটা বেশি বাড়ছে। এবং হামজা এখানে আসার পরে যেটা হামজা নিজের ব্র্যান্ড ভ্যালু, হামজার ফেম, হামজার প্রতি মানুষের অন্যরকম ভালোবাসা, এটা তো সোশ্যাল মিডিয়ায় সারা পৃথিবীই দেখছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে ফারহান আলী বলেন বা সুলেমান ব্রাদার্স বলেন, এবং আপকামিং যারা প্লেয়ার্স রয়েছে, যারা এটা তো ডেফিনেটলি সবাই ফলো করছে, হ্যাঁ, তো ওই জায়গা থেকে সমিত সোম খেলছে এখানে। সো সমিত সোম, হামজারা আসাতে যেটা হয়েছে যে বাকি প্লেয়াররাও কিন্তু এখানে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে। এবং টু বি অনেস্ট, আমাদের দেশের ফুটবলের কালচার তো বিশাল একটা বড় জায়গা দখল করে রয়েছে, এটা তো আমরা স্বীকার করতে পারি। তো সেই জায়গা থেকে তারা হয়তো চিন্তা করেছে যে বাংলাদেশের জাতীয় দলে জার্সি পরে খেললে একটা বিশাল সম্মান হবে, অ্যাট দ্য সেম টাইম মানুষের রেসপেক্ট, ভালোবাসা এবং তাদের নাম ফেমও কিন্তু এখানের সাথে জড়িত হয়ে যাবে। তো হামজার ওই ব্যাপারগুলি আমার কাছে মনে হয় যে সবাইকে আসলে আকৃষ্ট করেছে আমাদের দেশে খেলার জন্য। এটা তো অবশ্যই বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিংও বিষয়। বাংলাদেশে যারা লোকাল প্লেয়াররা যারা খেলছেন, তারা তো পারফর্ম করছেন, সো তাদের জন্য বাড়তি নিজেকে নিয়ে কাজ করা বা ওরকম বিষয়টা আসছে কিনা? না, এটা তো আপনার প্রশ্নের ভিতরে অ্যান্সার রয়েছে। এটা তো ডেফিনেটলি আপনি যদি জানেন, আপনি যখন আপনি দেখবেন যে আপনার পজিশনে আরেকজন চলে আসার জন্য ওয়েট করছে, তখন আপনার কিন্তু আপনার প্র্যাকটিস সেশন বা আপনার কিন্তু খেলার মনোযোগ আরও বেড়ে যাবে। এবং আপনার কম্পিটিশনটা যখন আপনার হেলদি হবে, তখন কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পারফর্ম করতে সুবিধা হয়। তখন কিন্তু আপনি এমন না যে অটোমেটিক চয়েস তখন থাকবেন না, কিন্তু তখন কিন্তু আপনাকে পারফর্ম করে দলের সাথে থাকতে হবে। এবং টু বি অনেস্ট, এখন যদি দেখেন, এখন আমাদের স্টার্টিং 11-এর কিন্তু 5 থেকে 6 জন অরিজিন প্লেয়ার
খেলছে, হ্যাঁ। সো বাকি প্লেয়ারদের জন্য কিন্তু একটা থ্রেট। সো বাকি প্লেয়াররা কিন্তু তখন আসলে আপনি যদি দেখবেন যে তারা পরিশ্রম করবে, হার্ডওয়ার্ক করে, কিন্তু তারাও কিন্তু স্টার্টিং 11-এ চান্স পাওয়ার জন্য কিন্তু তারাও কিন্তু সবসময়ের জন্য রেডি থাকবে এবং ঘরোয়া ফুটবলে পারফর্ম করবে। সুতরাং এটা কিন্তু আমি বলবো যে একটা হেলদি কম্পিটিশন, এটা আমাদের দেশের জন্য, ফুটবলের জন্য পজিটিভ। এমিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন মাঠে আসার জন্য। অবশ্যই আমরা বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।